হ্যালো। দেখো, ম্যাগনেটিক ইফেক্ট অফ কারেন্ট এই চ্যাপ্টারটা আমরা আজকে রিভিশন করব এবং খুব কুইক রিভিশন করার চেষ্টা করব। তোমাদের সেমিস্টার 3তে যেরকম এমসিকিউ কোশ্চেন আসবে তার জন্য বেসিক্যালি আমরা কি করব, ফর্মুলাগুলো আমি বলবো এবং তার সঙ্গে সঙ্গে কয়েকটা নিউমারিক্যালস করব সংশ্লিষ্ট, মানে একটা করে বা দু তিনটে করে ফর্মুলা বলবো এবং সেই ফর্মুলাগুলোর উপর এক এক দুটো করে আমরা কোশ্চেন, বেসিক্যালি কোশ্চেন ব্যাংক থেকে, রায়মার্টিনের কোশ্চেন ব্যাংক থেকে নেবো। ওকে, তো চলো, ম্যাগনেটিক ইফেক্ট অফ কারেন্ট যেটা শুরু হয় প্রথমে একদম, যদি আমরা ফর্মুলার দিক থেকে বলি বায়ো সাভার্ট ল থেকে, যে একটা পার্টিকুলার পয়েন্টে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের জন্য ম্যাগনেটিক ফিল্ড কত হবে। ওকে, তো যেখান থেকে আমরা স্টার্ট করব চ্যাপ্টারটা, বলতে পারো যে বায়ো সাভার্ট ল একদম। ওকে, বায়ো সাভার্ট ল থেকে স্টার্ট করব। দেখো বেসিক্যালি এখানে আমি কনসেপ্টগুলো হালকা হালকা করে বলবো, কারণ এটা হচ্ছে রিভিশন, খুব তাড়াতাড়ির মধ্যে যাতে হয়ে যায়। ঠিক আছে, কারণ বেশি সময় নষ্ট করাটাও এখন ঠিক নয়। তাহলে দেখো, সাপোজ আমাদের কাছে যদি একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর থাকে, তোমরা জানো সাপোজ এটা একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, এই কন্ডাক্টরে যদি প্রবাহ মাত্রা আই হয় এবং এখানে যদি একটা ক্ষুদ্র অংশ আমরা ডিএল ধরি, যে ডিএল ভেক্টরটার এখানে হচ্ছে স্পর্শক বরাবর অভিমুখ থাকে, এবং এখানে যদি একটা পার্টিকুলার পয়েন্ট পি হয়, তাহলে এই পি পয়েন্টে, ওকে, তার যদি পজিশন ভেক্টরটা আর হয়, তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ড, যেখানে এই ডিএল ভেক্টর এবং এই আর ভেক্টরের মধ্যে যদি আমরা অ্যাঙ্গেল বলি সেটা থিটা। এই অবস্থায় আমরা দেখেছি যে বায়ো-সাভার্ট ল যেটা হয়, মানে এই ক্ষুদ্র অংশের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড ওখানে, সেই ডিবি যদি আমরা বলি, তাহলে ডিবি ভেক্টর যদি বলি সেটা হয় কত, μ0/4 ইন্টু আই ডিএল ক্রস আর, আই ডিএল ক্রস আর আপন আর কিউব। তো এইটা ছিল একদম ডাইরেক্ট যদি বলো যে ভেক্টর ফর্ম অফ বায়ো-সাভার্ট ল। আর যদি এর ম্যাগনিটিউডটা তোমরা মনে রাখতে চাও তাহলে কি হবে, এটা যদি আমরা বি ভেক্টর বলি তাহলে এটা একটা জাস্ট ইন্টিগ্রেশন হয়ে যাবে, টোটালটার উপর একটা ইন্টিগ্রেশন করে দেবে। ওকে, আচ্ছা, যদি এর ম্যাগনিটিউডটা বলতে চাও তাহলে কত হয়, সিম্পল যদি আমরা বি এর ম্যাগনিটিউড বলি তাহলে সেটা হয়ে যায় ইন্টিগ্রেশন μ0/4 ইন্টু আইডিয়াল সাইন থিটা আপন আর স্কোয়ার, আইডিয়াল সাইন থিটা আপন আর স্কোয়ার। ওকে, এবং দেখো যেহেতু ডিএল ক্রস আর বলছে, তাহলে বুঝতে পারছো যদি এই বরাবর ডিএল ডিএল ক্রস আর যদি বলি তাহলে দেখো এই এই ডিএল এবং আর যদি বলি, ডিএল ক্রস আর যদি বলি তাহলে দেখো ভেতরের দিকে যাচ্ছে বুড়ো আঙুলটা, এদিকে ডিএল এদিকে আর, তাহলে অভিমুখ কোন দিকে হচ্ছে, ভেতরের দিকে। তো এই জন্য আমরা কি বলি, এই দিকে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের যে অভিমুখ সেটা হচ্ছে ক্রস ম্যাগনেটিক ফিল্ড, মানে ইনটু দ্য পেজ, আর এইদিকে হচ্ছে ডট ম্যাগনেটিক ফিল্ড। তাহলে দেখো আমরা আমরা চাইলে এই ক্রস প্রোডাক্টটা থেকেই কিন্তু অভিমুখ নির্ণয় করতে পারি, কিন্তু আদারওয়াইজ আমরা একটা শর্টকাট প্রসেস করেছি যে এই বরাবর, যে বরাবর কারেন্ট থাকবে সেই বরাবর বুড়ো আঙুলটাকে এরকমভাবে ধরবো, বাকি আঙুলগুলো যেভাবে কার্ল করছে সেই বরাবর কি হবে, ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলো হবে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলো এদিকে ভেতরে যাচ্ছে, এদিকে বাইরের দিকে আসছে, তাহলে এইদিকে ইনওয়ার্ডস, এদিকে হবে আউটওয়ার্ডস। ক্লিয়ার? তো এই ডাইরেকশনটাই এই ম্যাগনিটিউডটার সঙ্গে সঙ্গে কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবারে দেখো, এই যে বায়ো-সাভার্ট ল ছিল, তাহলে বায়ো-সাভার্ট ল এর কিছু অ্যাপ্লিকেশন ছিল। অ্যাপ্লিকেশন অফ বায়ো-সাভার্ট লতে যদি আমরা চলে আসি, যদি আমি সিম্পল অ্যাপ্লিকেশন অফ বায়ো-সাভার্ট ল বলি, ওকে, সেখানে বেসিক্যালি তিনটে অ্যাপ্লিকেশন রয়েছে। অ্যাপ্লিকেশন অফ বায়ো-সাভার্ট ল, বায়ো-সাভার্ট ল তিনটে, বা আমরা দুটোও বলতে পারি। ওকে, মানে রিংয়ের জন্য যেটা, সেটা একটারই দুটো কেস আমরা বলতে পারি। ওকে, তাহলে দেখো অ্যাপ্লিকেশন অফ বায়ো-সাভার্ট লে প্রথম হচ্ছে স্ট্রেট ওয়্যার যদি থাকে, স্ট্রেট ওয়্যার, স্ট্রেট ওয়্যারের ক্ষেত্রে কি হবে বলো, স্ট্রেট ওয়্যারের ক্ষেত্রে কি হবে না, যদি মনে করো সাপোজ একটা স্ট্রেট ওয়্যারের কথা আমরা বলি, তার সেটা ফাইনাইট হতে পারে আবার ইনফাইনাইট হতে পারে। তাহলে একটা ফাইনাইট স্ট্রেট ওয়্যারের কথা বলি, যেটাতে কারেন্ট মনে করো আই, এখান থেকে এক্স ডিস্টেন্সে মনে করো এই পয়েন্টে আমার ম্যাগনেটিক ফিল্ডের কথা বলা হয়, যেখানে এন্ড পয়েন্টসগুলো যদি অ্যাঙ্গেলগুলো আমার গিভেন থাকে আলফা অ্যান্ড বিটা, এখানে যে অ্যাঙ্গেলগুলো করছে, ওকে, তাহলে কিন্তু এই পয়েন্টে যে ম্যাগনেটিক ফিল্ডটা হবে সেই বি এর এক্সপ্রেশনটা জেনে রাখো μ0/4 ওকে ইন্টু আই বাই এক্স ইন্টু সাইন আলফা প্লাস সাইন বিটা, সাইন আলফা প্লাস সাইন বিটা, এটা হচ্ছে ফর্মুলা। এবারে দেখো যদি এই ওয়্যারটা ইনফাইনাইট হয় তাহলে সেক্ষেত্রে কি হয়, আলফা এবং বিটা যেগুলো, সেই আলফা বিটার মানগুলো কত হয়, 90 ডিগ্রি হয়। ওকে, তাহলে আমরা যদি বলি ফর ইনফাইনাইট ওয়্যার বা অসীম তারের জন্য, স্ট্রেট ওয়্যার মানে কি, স্ট্রেট মানে হচ্ছে সোজা তার, রিজু তার যেটাকে বলা হয় রিজু তার। ওকে, ফর ইনফাইনাইট ওয়্যার, ইনফাইনাইট ওয়্যার বা আমরা বলতে পারি অসীম দৈর্ঘ্যের তার, অসীম দৈর্ঘ্য, অসীম দৈর্ঘ্যের তার যদি আমরা বলি,
তাহলে সেক্ষেত্রে দেখো কী হবে, আলফা বিটা 90 ডিগ্রি, মানে আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে ফর্মুলাটা বি হয়ে যায় μ0/4 ইন্টু আই বাই এক্স ইন্টু এটা সাইন 90 প্লাস সাইন 90 মানে 1+1, তাহলে মডিফাই হয়ে আমরা বলি μ0/4 ইন্টু 2i/x, এইটা হয়ে যায় বি সেক্ষেত্রে। আরেকটা বিষয় এখানে মনে রাখবে, যদি পয়েন্টটা পি পয়েন্টটা এই তারের বর্ধিতাংশের উপরে হয় বা এই তারের উপরে কোনো পয়েন্টটা হয়, তাহলে সেখানে ম্যাগনেটিক ফিল্ড 0 হয়। ওকে, এখানে নোট বলে একটু লিখে রাখবে যে তারের বর্ধিতাংশের উপর ম্যাগনেটিক ফিল্ড 0, তারের বর্ধিতাংশের উপর চৌম্বক ক্ষেত্র 0, চৌম্বক ক্ষেত্র কত হয়, 0 হয়। ঠিক আছে, ক্লিয়ার? এবারে দেখো নেক্সট যেটা আমরা বলবো সেটা হচ্ছে কিসের জন্য, রিংয়ের জন্য। ঠিক আছে, নেক্সট যেটা আমরা বলবো সেটা হচ্ছে রিং, ফর রিং। রিংয়ের ক্ষেত্রে দুটো কেস হতে পারে, একটা হচ্ছে সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড কত, আর একটা হচ্ছে অক্ষের উপরে। মনে করো যদি সাপোজ এটা একটা রিং থাকে বা বৃত্তাকার লুপ আমরা বলতে পারি, যেটার মধ্যে যদি মনে করো প্রবাহ মাত্রা আই, তার যদি মনে করো রেডিয়াস আর হয়, তাহলে এর সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড, দেখো যদি আমরা এইভাবে দেখি বুড়ো আঙুলে এসে সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড বাইরের দিকে আসছে মানে ডট, এবং এই সেন্টারে যে ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনিটিউডটা হয় সেটা কত হয়, বি ইকুয়াল টু, সেটা হয়ে যায় বি ইকুয়াল টু μ0I/2r। এটা নিশ্চয়ই তোমরা জানো, যদি এন পাকের হয় তাহলে μ0 ni। এন পাকের জন্য যদি বলো, এন পাকের জন্য কি হবে, জন্য হয়ে যাবে বি ইকুয়াল টু μ0 ni ডিভাইড বাই 2r। যদি অর্ধবৃত্ত হয়, অর্ধবৃত্তাকার যদি লুপ হয়, অর্ধবৃত্তাকার লুপের ক্ষেত্রে কি হয়, লুপের জন্য এটার অর্ধেক হয়ে যাবে, সেক্ষেত্রে যে সেন্টারে ম্যাগনেটিক ফিল্ডটা হবে সেটা এর অর্ধেক হয়ে যাবে μ0I/4r হয়ে যাবে। আর যদি জেনারেল এক্সপ্রেশন বলো, ইন জেনারেল মনে করো যে কোনো একটা কার্ভ আছে, এই কার্ভটাতে মনে করো প্রবাহ মানে একটা যে কোনো তার আছে কার্ভ এইভাবে, প্রবাহ মাত্রা যদি আই হয়, তাহলে এখানে যে সেন্টার হবে এই সেন্টারটাতে যে ম্যাগনেটিক ফিল্ড হবে সেই ম্যাগনেটিক ফিল্ডটা কত হবে, যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয়, তাহলে সেক্ষেত্রে বি এর জেনারেল এক্সপ্রেশন হবে μ0/4 ইন্টু I/r, I/r। এটা হচ্ছে জেনারেল এক্সপ্রেশন। তাহলে দেখো থিটা যদি 2π হয় তাহলে এই কেসটা চলে আসবে, দেখো থিটা 2π বসিয়ে দাও তাহলে μ0I/2r হয়ে যাবে। আর যদি এই কেসটা বলি অর্ধবৃত্তাকার তারের ক্ষেত্রে বলি, তাহলে থিটা কত হবে, তাহলে সেক্ষেত্রে থিটা হয়ে যাবে পাই। তাহলে থিটা যদি তোমরা পাই বসিয়ে দাও তাহলে দেখো এইটা পেয়ে যাবে μ0I/4r। তাহলে এইটা কিন্তু জেনারেল এক্সপ্রেশন, যে কোনো যদি আমাদের একটা বক্র ওয়্যার থাকে তার সেন্টারে ম্যাগনেটিক ফিল্ডে। ওকে, নেক্সট দেখো যদি আমরা অক্ষের উপরে বলি, নেক্সট আমরা যদি বলি যে রিংয়ের অক্ষের উপর, ঠিক আছে, যদি আমরা বলি মনে করো রিংয়ের অক্ষের উপর, রিংয়ের অক্ষের উপর, এই রেজাল্টটা একটু জটিল, হ্যাঁ কিন্তু মনে রাখতে হবে, ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, রিংয়ের অক্ষের উপর মানে কীরকম হবে বিষয়টা কীরকম হবে, মনে করো সাপোজ এটা একটা রিং। ওকে, এই রিংটা থেকে এক্স ডিস্টেন্সে এখানে একটা পয়েন্ট আছে, যেখানে মনে করো এই ডিস্টেন্স মানে এর ব্যাসার্ধটা হচ্ছে ক্যাপিটাল আর, আর এর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা আই, তাহলে এইখানে ম্যাগনেটিক ফিল্ড কত হবে, ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন এইখানে একদম এই অ্যাক্সিস বরাবরই হয়। ওকে, এবং এই ক্ষেত্রে যে বি এর এক্সপ্রেশনটা হয় মনে রাখবে μ0I, ঠিক আছে, ইন্টু আর স্কোয়ার, μ0I/r² আপন 2 ইন্টু r² প্লাস x² টু দ্য পাওয়ার 3/2, এইটা হয় এক্সপ্রেশন বি এর। তো দেখো এমনিতে μ0I/2r যেমন হয়, দেখো μ0I নিচে 2 আছে সেন্টারে যেটা ছিল, তার সঙ্গে দেখো এই এক্সপ্রেশনটা এক্সট্রা আছে, এখানে একটা r² আছে, এন পাকের হলে এন দিয়ে গুণ হবে। আচ্ছা, এইখানটা থেকে দেখো এই রেজাল্টটা ঠিক আছে নাকি চেক করার জন্য আমরা x = 0 বসিয়ে দেখতে পারি যে আগেরটা আসছে কিনা। তাহলে দেখো অ্যাট x = যদি আমরা 0 বলি, সেক্ষেত্রে বি কত হবে, দেখো μ0I ইন্টু r² আপন 2 ইন্টু দেখো r² প্লাস 0 টু দ্য পাওয়ার 3/2, তাহলে μ0I/r² আপন 2r³। তাহলে দেখো r² সঙ্গে একটা r³ কেটে গেলে μ0I/2r চলে এলো। তার মানে কি এই এক্সপ্রেশনটা যেটা আমি লিখেছি একদম কারেক্ট। ঠিক আছে, তাহলে দেখো এই দুটো কেস আমরা কিন্তু রিংয়ের ক্ষেত্রে পাচ্ছি, একটা অক্ষের উপরে যে কোনো বিন্দুতে আর একটা সেন্টারে। ওকে, এখান থেকে একটা বিষয় বোঝা যাচ্ছে, দেখো রিংয়ের ক্ষেত্রে এই দিকে যত যাবো বা এই দিকে যত যাবো ম্যাগনেটিক ফিল্ডটা কম হবে এবং সেন্টারে সবচাইতে বেশি ম্যাগনেটিক ফিল্ড।
ওকে, কারণ দেখো নিচে এক্স স্কোয়ার আছে, তাহলে এইদিকে এক্স বাড়বে, এইদিকেও এক্স বাড়বে, তাহলে কী হবে, ম্যাগনেটিক ফিল্ড বেশি হবে, মানে কম হবে। তাহলে এখানে যদি আমরা বি ভার্সেস এক্স লেখচিত্র অঙ্কন করি দেখো, তাহলে কী হবে, সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড সবচাইতে বেশি হবে, আর এদিকে একদম ইনফাইনাইটে গিয়ে জিরো হবে। ঠিক আছে, এরকম টাইপের একটা কিন্তু আমরা আমরা গ্রাফ পাবো। ক্লিয়ার? তাহলে দেখো বায়োসাভার্ট যে অ্যাপ্লিকেশনের পোর্শনটা ছিল, সেই অ্যাপ্লিকেশনের পোর্শনটা থেকে কিন্তু এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট। ওকে, তো এখান থেকে কিছু ম্যাগনেটিক সার্কিট দিয়ে অনেক সময় অঙ্ক দিয়ে দেয়। যেমন ধরো ফর এক্সাম্পল আমি দু একটা করে দেখাচ্ছি তোমাদেরকে, ম্যাগনেটিক সার্কিট বলতে আমি কি বলতে চাইছি। যেমন ধরো ফর এক্সাম্পল, মানে সিম্পল এই যে বৃত্তাকার বা অর্ধবৃত্তাকার যেগুলো বলছি, সেগুলো এরকম ধরনের কোয়েশ্চেন দিতে পারে। সাপোজ মনে করো তোমাকে এরম দিয়ে দিল যে এরকম একটা ওয়্যার আছে, দিয়ে বললো এরকম একটা এর সঙ্গে অর্ধবৃত্তাকার তার আছে, দিয়ে পরে এটি যাচ্ছে এরমভাবে। তাহলে দেখো এইটা হচ্ছে চললো, তাহলে এইটা যদি সেন্টার হয়, এইটা আমার বলে দিল আর, কারেন্টটা বলে দিল আই, দিয়ে তোমাকে হয়তো জিজ্ঞেস করবে যে এইখানে যে সেন্টার, এই ওতে ম্যাগনেটিক ফিল্ড কত। তাহলে তুমি কি করে নির্ণয় করবে, দেখো দুটো অংশ আছে ওয়্যার, একটা স্ট্রেট ওয়্যার আছে, একটা কার্ভ আছে অর্ধবৃত্তাকার। তাহলে স্ট্রেটটার জন্য এখানে জিরো হবে। কেন জিরো হবে, কারণ আমি একটু আগেই বললাম যে স্ট্রেট ওয়্যারের যদি বর্ধিতাংশের উপরে কোনো পয়েন্ট থাকে, সেখানে ম্যাগনেটিক ফিল্ড জিরো হয়ে যায়। তাহলে ম্যাগনেটিক ফিল্ড পড়ে থাকছে এইটার জন্য, দেখো এইটার জন্য যদি আমরা এইদিকে বুড়ো আঙুলটাকে নিয়ে যাই অ্যাকর্ডিং টু দ্য ডাইরেকশন অফ দ্য কারেন্ট, তাহলে এই আঙুলগুলো ভেতরের দিকে যাচ্ছে, মানে এইখানে যে ম্যাগনেটিক ফিল্ডটা হবে সেটা ক্রস ম্যাগনেটিক ফিল্ড হবে। ওকে, ইনওয়ার্স ম্যাগনেটিক ফিল্ড হবে। আর এই যে ম্যাগনিটিউডটা হবে, এর ম্যাগনিটিউডটা কত হবে, দেখো বি ইকুয়াল টু হয়ে যাবে সেক্ষেত্রে মিউ জিরো আই বাই 4r। কেন 4r, কারণ এটা অর্ধবৃত্তাকার রয়েছে, ব্র্যাকেটে তোমরা লিখে দিতে পারো ইনওয়ার্স। ইনওয়ার্স বা অনেক ক্ষেত্রে এইভাবে লেখা থাকে, ওই দিকটা যদি আমরা কে ক্যাপ ধরে নিই, তাহলে মিউ জিরো আই বাই 4r ইন্টু মাইনাস কে ক্যাপ, এইভাবেও অনেকে লিখতে পারে। ওকে, ক্লিয়ার? তো এইভাবে কিন্তু তোমরা চাইলে করতে পারো, এরকম ধরনের কিছু কোয়েশ্চেন কিন্তু আসতেই পারে। ওকে, এইটাকে পুরো বৃত্ত দিয়ে দিতে পারে এইভাবে, মনে করো সাপোজ এটাকে এরম করে দিল, এরম করে এটাকে পুরো এরমভাবে ঘুরিয়ে দিল, দিয়ে পরে এমনি করে দিল, ভেবে দেখো। ঠিক আছে, এরকম ধরনের সিম্পল সার্কিট কিন্তু আসতে পারে। তাহলে সেক্ষেত্রে দেখো এইখানে যদি আমরা ম্যাগনেটিক ফিল্ড বলি, তাহলে সেক্ষেত্রে তো পুরো বৃত্তটার জন্যই হচ্ছে। কিন্তু ব্যাপার হচ্ছে দেখুন, এখন দেখো পয়েন্টটা যেহেতু এইখানে হয়ে গেছে, তাহলে এর জন্য কিন্তু একটা ম্যাগনেটিক ফিল্ড থাকবে, এই ওয়্যারটার জন্য একটা ম্যাগনেটিক ফিল্ড থাকবে। তাহলে এই ওয়্যারটার জন্য এখানে এটা ইনফাইনাইট ওয়্যার, তাহলে এই ওয়্যারটার জন্য ম্যাগনেটিক ফিল্ড দেখো আপওয়ার্ডস, ওটা কি, আর এইটার জন্য ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে ডাউনওয়ার্ডস। তাহলে দুটো ম্যাগনেটিক ফিল্ডের আমাদেরকে যোগ করতে হবে। তাহলে দেখো এই ম্যাগনেট, এইটা যে কারেন্টটা যদি আমরা সেম আই বলি, এটা কোয়েশ্চেন নাম্বার 2 আমরা বলতে পারি, কোয়েশ্চেন নাম্বার 2। ওকে, তাহলে দেখো এই জন্য স্ট্রেট ওয়্যারটার জন্য যদি আমরা ম্যাগনেটিক ফিল্ডকে বি1 বলি, তাহলে বি1 কত হবে, মিউ জিরো বাই 4 পাই ইন্টু 2i বাই আর, তাই তো, মিউ জিরো বাই 4 পাই ইন্টু 2i বাই আর। কিন্তু দেখো এটা হচ্ছে আপওয়ার্ডস আছে, তার মানে এটা কে ক্যাপ আমি বলে দিলাম সাপোজ বি1 ভেক্টর, এবং বি2 ভেক্টর দেখো সেক্ষেত্রে কত হবে, যে পুরো বৃত্ত আছে, তাহলে পুরো বৃত্তের ক্ষেত্রে কত হয়, মিউ জিরো আই বাই 2r, তাই তো, ইন্টু দেখো এই যে ডাইরেকশনটা কি হবে, ইনওয়ার্স আছে, তাহলে মাইনাস কে ক্যাপ আমরা বলতে পারি। তাহলে ফাইনাল যে বি ভেক্টরটা হবে, সেই বি ভেক্টরটা কি হবে, এই দুটো যোগ হয়ে যাবে সিম্পল বি1 ভেক্টর প্লাস বি2 ভেক্টর। ওকে, এবার যদি এখানে লিখে দাও দেখো, তাহলে সেটা হয়ে যাবে মিউ জিরো বাই 4 পাই ইন্টু 2i বাই আর মাইনাস মিউ জিরো আই বাই 2r ইন্টু কে ক্যাপ, ইন্টু কে ক্যাপ। ওকে, এখান থেকে যদি তোমরা চাও একটু কাটাকুটি করে নিতে পারো, এটা 2 কেটে যাবে। ওকে, তাহলে মিউ জিরো আই বাই 2r কমন হচ্ছে, তাহলে মিউ জিরো আই বাই 2r যদি কমন হয়, দেখো মিউ জিরো আই বাই 2rকে যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে 1/পাই মাইনাস 1 থাকবে, 1/পাই মাইনাস 1 ইন্টু কে ক্যাপ। এবারে দেখো ফাইনাল যে ডাইরেকশনটা হবে, এই 1/পাই দেখো একের থেকে ছোট, তাহলে একটাকে আগে নিয়ে আসা আমাদের দরকার। তাহলে সেক্ষেত্রে যদি এটাকে আমরা এক্সপ্রেশনটাকে সঠিকভাবে লিখি, তাহলে বি ভেক্টর সমান হয়ে যাবে মাইনাস মিউ জিরো আই আপন আর 2r ইন্টু 1 মাইনাস 1/পাই ইন্টু কে ক্যাপ। ওকে, তার মানে নেগেটিভ জেড ডাইরেকশনে হচ্ছে, মানে ফাইনালটা হবে ইনওয়ার্স, হ্যাঁ না, এই মাইনাসটা রয়েছে মাইনাস কে ক্যাপ। ওকে, এক্সপ্রেশনটা হচ্ছে 1 মাইনাস 1/পাই, কারণ এটার জন্য কি হচ্ছে দেখো আপওয়ার্ড হচ্ছে, এর জন্য কি হচ্ছে ডাউনওয়ার্ড হচ্ছে। তাহলে এইভাবে কিন্তু তোমাদেরকে দুটো একসঙ্গে দিতে পারে। ওকে, চলো আমরা ইয়ের কোয়েশ্চেন দেখি, কোয়েশ্চেন ব্যাংকের কোয়েশ্চেন দেখি। ওকে, দেখো কোয়েশ্চেন ব্যাংকে কি ধরনের কোয়েশ্চেন আছে,
সাপোজ কোশ্চেন ব্যাংকের 2 নম্বরের কোশ্চেনটা দেখো কি বলছে। 1 এম্পিয়ার তড়িৎবাহী এল দৈর্ঘ্যের, ঠিক আছে, একটি ঋজু পরিবাহী তারকে বাঁকিয়ে বৃত্তাকার করা হলে অর্ধবৃত্তের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কত হবে? ঠিক আছে, এই কোয়েশ্চেনটা করে বলো তো কি হবে। কোয়েশ্চেন নাম্বার 2 বলো। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 2টা করার চেষ্টা করো। দিস কোয়েশ্চেন, ওকে। বলো কিভাবে করবে। ট্রাই টু সলভ দিস কোয়েশ্চেন। বলছে 1 আই এম্পিয়ার তড়িৎবাহী এল দৈর্ঘ্যের একটি ঋজু পরিবাহীকে বাঁকিয়ে অর্ধবৃত্তাকার করা হলো অর্ধবৃত্তের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র। তাহলে দেখো অর্ধবৃত্তের কেন্দ্রে যদি আমরা চৌম্বক ক্ষেত্র বলি, যেটা আমরা এখনই করলাম, হ্যাঁ, অর্ধবৃত্তের কেন্দ্রে যে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করার যে পদ্ধতিটা এখনই আমরা বললাম, যে বি ইকুয়াল টু কত হয়, মিউ 0 I/4R হয় অর্ধবৃত্তের ক্ষেত্রে, মিউ 0 I/4R হয়, 2R নয়। অর্ধবৃত্তের ক্ষেত্রে এটা হবে 4R, ওকে, মিউ 0I/4R হবে। এবার দেখো আর কে আমাকে ইন টার্মস অফ এল লিখতে হবে। তাহলে দেখো যেহেতু অর্ধবৃত্তাকার তারটাকে বাঁকিয়ে করা হয়েছে, তাহলে অর্ধবৃত্তাকার তারের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে পাই আর, তাহলে পাই আর ইকুয়াল টু এল হওয়া উচিত। তার মানে আর ইকুয়াল টু কত হবে বলো, L/পাই। অর্ধবৃত্তের দৈর্ঘ্য কত, পাই আর, এবং সেটা এল দৈর্ঘ্যের তারকে বাঁকিয়ে করা হয়েছে, তাহলে পাই আর ইকুয়াল টু এল, তাহলে আর ইকুয়াল টু L/পাই। তাহলে আমরা মানগুলো বসিয়ে দিই। দেখো মানগুলো যদি আমরা বসিয়ে দিই, এখানে অ্যাকচুয়ালি মিউ জিরোটাকে 4 পাই ইন্টু 10⁻⁷ লিখে দিই, কারণ ইন টার্মস অফ পাই আছে আনসার। তাহলে 4 পাই ইন্টু 10⁻⁷ ইন্টু আই ডিভাইড বাই, দেখো 4 ইন্টু আর এর মানটা আমরা যদি L/পাই করি, তাহলে 4 কেটে গেল, তাহলে পাই স্কোয়ার আই, তাই তো, পাই স্কোয়ার আই আপন এল হয়ে যাবে। দেখো পাই স্কোয়ার আই আপন এল ইন্টু 10⁻⁷, এত টেসলা, পাই স্কোয়ার আই আপন এল ইন্টু 10⁻⁷। অপশান এ ইজ কারেক্ট, ওকে। তো এইভাবে কিন্তু আমরা সিম্পল যে কোয়েশ্চেন, সেই সমস্ত কোয়েশ্চেন কিন্তু আমরা কোয়েশ্চেন ব্যাংক থেকে চাইলে করতে পারি অ্যাকর্ডিং টু দিস কাইন্ডস অফ ফর্মুলা। ওকে, চলো আরও এক দুটো কোয়েশ্চেন দেখা যাক। আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে একটি ইলেকট্রন প্রতি সেকেন্ড n সংখ্যক কেন্দ্রবিন্দু উৎপন্ন চৌম্বক ক্ষেত্র, এটাও করতে পারো। তার থেকে আমার মনে হচ্ছে 4 নম্বরটা করি, ওকে, 4 নম্বরটা করি। 4 নম্বরটা তো করতে পারবে। ঘন সন্নিবেষ্ট বা কুণ্ডলী তৈরি 20 এম্পিয়ার ব্যাসার্ধ, তাহলে সেটি কেন্দ্রের চৌম্বক ক্ষেত্রের মান কত? কেন্দ্রের মানে 20 মিউ 0I/2R, সিম্পল। এন পাক আছে, তাহলে মিউ 0 NI/2R করবে। চলো 3 নম্বরটাই করি আমরা, ওকে। 3 নম্বর কোয়েশ্চেনটা বলো কি হবে। 3 নম্বরটা, ট্রাই টু সলভ দিস কোয়েশ্চেন নাম্বার 3। এটা সাংসদ মক টেস্ট সেট নাম্বার 8-9 এর রয়েছে, ওকে। তাহলে অবশ্যই এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা বলতে পারি। দেখো কি বলছে। আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার কক্ষপথে একটি ইলেকট্রন প্রতি সেকেন্ডে n সংখ্যক বার আবর্তন করে। প্রতি সেকেন্ডে n সংখ্যক বার আবর্তন করে মানে ফ্রিকোয়েন্সি হচ্ছে যে n, ভেবে দেখো। কম্পাঙ্ক হচ্ছে যে n, তাহলে কম্পাঙ্ক যদি n হয়, দ্যাট ইজ 1/t। টি মানে কি, পর্যায়কাল, ওকে। এবার দেখো কারেন্ট কত হবে, কারণ যদি আমরা বলি যে একটা ইলেকট্রন ঘুরছে, ভেবে দেখো একটা ইলেকট্রন যদি ঘুরছে, তাহলে সেই ইলেকট্রন যখন একটা অরবিটে ঘুরবে, হ্যাঁ, তো সেক্ষেত্রে সে একটা কারেন্ট তৈরি করবে, একটা চার্জ পার্টিকেল মুভ করছে আমরা বলতে পারি। তাহলে সেক্ষেত্রে কারেন্ট যেটা আই হবে, আই সমান Q/T আমরা জানি, তাহলে এখানে হয়ে যাবে E/T হয়ে যাবে। এবার দেখো 1/T সমান যেহেতু n, তাহলে আমরা এটাকে E ইন্টু n, এটাকে আমরা কারেন্ট বলতে পারি। তাহলে দেখো যেহেতু আমাদের বলছে আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার কক্ষপথ, তাহলে বৃত্তের কেন্দ্রে যে চৌম্বক ক্ষেত্র হয়, সেই চৌম্বক ক্ষেত্রের ফর্মুলা আমরা জানি। B ইকুয়াল টু কত হবে বলো, মিউ 0I ডিভাইড বাই 2R, আর I এর জায়গায় এটা আমরা বসিয়ে দেবো, তাহলে মিউ 0 NE/2R। দিস উইল বি দ্য কারেক্ট আনসার, মিউ 0 NE/2R। অপশান সি ইজ কারেক্ট। ক্লিয়ার? আশা করি বিষয়গুলো বোঝা গেছে। তো বুঝতে পারছো, ভেরি সিম্পল, বায়োসাভার্ট ল থেকে কিন্তু এই ধরনের কোয়েশ্চেন আসতে পারে। তো চলো আমরা নেক্সট টপিকস নিয়ে ডিসকাস করি, তারপর আরও কিছু
কোয়েশ্চেন করবো। আমি কুইক রিভিশনের ক্ষেত্রে বলছি, ওই জন্য বেশি কোয়েশ্চেন আমরা করছি না, ঠিক আছে। সব ফর্মুলাগুলো সম্পর্কে একটা আইডিয়া থাকা দরকার, যাতে করে বেসিক কোয়েশ্চেনগুলো আরামসে করতে পারো। ওকে, নেক্সট দেখো আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে একটা চার্জ পার্টিকেল যদি একটা ম্যাগনেটিক ফিল্ডে মুভ করে, তাহলে তার উপরে কী ধরনের ফোর্স কাজ করে, এবং সেই ফোর্সের ফলে করেসপন্ডিং যে কিছু ঘটনা সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। তো বেসিক্যালি মোশন অফ চার্জ পার্টিকেল ইন ম্যাগনেটিক ফিল্ড। আমাদের যদি নেক্সট টপিকস বলি তাহলে সেটা কি না, মোশন অফ চার্জ পার্টিকেল ইন ম্যাগনেটিক ফিল্ড, মোশন অফ চার্জ পার্টিকেল ইন ম্যাগনেটিক ফিল্ড। এইটা ডিসকাস করতে গিয়ে প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে লরেঞ্জ ম্যাগনেটিক ফোর্স। মানে প্রথমে আগে ফোর্সটা দেখি আমরা, লরেঞ্জ ম্যাগনেটিক ফোর্স বা লরেঞ্জ চৌম্বক বল, বা লরেঞ্জ ম্যাগনেটিক ফোর্স। বিষয়টা কীরকম, মানে মনে করো একটা ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, সাপোজ এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড রয়েছে। মনে করো আমি ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটাকে এইভাবে দেখাচ্ছি, দিস ইজ দ্য ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড বি। যেরকমভাবে আমরা ইলেকট্রিক ফিল্ডকে দেখাই, এরকমভাবে আমরা ম্যাগনেটিক ফিল্ডকে দেখাতে পারি, অসুবিধা নেই। একটা পোর্শন দেখাচ্ছি আমরা, ঠিক আছে, সেক্ষেত্রে খুব একটা ইস্যু হবে না। ক্লিয়ার? তো একটা চার্জ পার্টিকেল মনে করো এইভাবে প্রবেশ করলো ভি ভেলোসিটিতে, একটা কিউ চার্জ পার্টিকেল ভি ভেলোসিটিতে ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে থিটা কোণে প্রবেশ করেছে, তাহলে এই চার্জ পার্টিকেলটার উপর একটা ফোর্স কাজ করবে, যেটাকে লরেঞ্জ ম্যাগনেটিক ফোর্স বলা হয়। সেই লরেঞ্জ ম্যাগনেটিক ফোর্স যদি আমরা এফ এম বলি, তার এক্সপ্রেশনটা কি না, কিউ ভি ক্রস বি। সো দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং, কিউ ভি ক্রস বি। তাহলে দেখো এফ এম এর ডাইরেকশনটা কী হবে, ভি ক্রস বি এর ডাইরেকশনে হবে যদি কিউ পজিটিভ হয়, আর ভি ক্রসের বি এর অপোজিটে হবে যদি কিউ নেগেটিভ হয়। তাহলে দেখো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এফ এম এর যে ডাইরেকশন, ভেবে দেখো এফ এম এর ডাইরেকশন প্যারালাল টু ভি ক্রস বি হবে, মানে ভি ক্রস বি এর অভিমুখে হবে। আবার এটা অ্যান্টি প্যারালাল টু ভি ক্রস বি হতে পারে, প্যারালাল টু হতে পারে বা অ্যান্টি প্যারালাল টু ভি ক্রস বি হতে পারে। তাহলে বলো প্যারালাল টু ভি ক্রস বি কখন হবে না, যখন কিউ ইজ ইকুয়াল টু পজিটিভ। অ্যান্টি প্যারালাল টু ভি ক্রস বি কখন হবে না, যখন কিউ ইজ ইকুয়াল টু নেগেটিভ। ফর এক্সাম্পল সাপোজ যদি আমরা একটা প্লেন বলি, যে এটা মনে করো একটা প্লেন রয়েছে, এই প্লেনে ভি অ্যান্ড বি রয়েছে, তাহলে ভি হচ্ছে যে এই বরাবর রয়েছে, মনে করো বি এই বরাবর রয়েছে, তাহলে ভি এবং বি ভি ক্রস বি যদি আমরা করি, তাহলে তার যে ক্রস প্রোডাক্ট সেটা এই বরাবর যাবে, তাহলে সেটা এফ এম। কখন উপরের দিকে হবে, যদি মনে করো কিউ পজিটিভ হয়। কিউ যদি নেগেটিভ হয় তাহলে এফ এম এর ডাইরেকশন হয়ে যাবে নিচের দিকে। ক্লিয়ার? নেক্সট দেখো আমরা যদি বলি, এখানে আরেকটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, দেখো এটা যদি 1 নম্বর পয়েন্ট বলি, 2 নম্বর পয়েন্ট আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি যে এফ এম দেখো ভি এর সঙ্গে লম্ব, আবার বি এর সঙ্গে লম্ব। তার মানে এফ এম এর সঙ্গে যদি আমরা ভি এর ডট প্রোডাক্ট করি, দেখো এফ এম এর সঙ্গে যদি আমরা ভি এর ডট প্রোডাক্ট করি তাহলেও জিরো হবে। আবার দেখো এফ এম এর সঙ্গে যদি আমরা বি এর ডট প্রোডাক্ট করি তাহলেও কিন্তু জিরো হবে, এইটা খেয়াল রাখতে হবে। অনেক সময় এইগুলোর উপরে কোয়েশ্চেন দিয়ে দিই, একটা ফোর্স দিয়ে দিল, একটা ভেলোসিটি দিয়ে দিল, হ্যাঁ, তারপরে কিছু সেখান থেকে বের করতে দিল, তাহলে আমরা এই ডট প্রোডাক্ট ইকুয়াল টু জিরো বা এই ডট প্রোডাক্ট ইকুয়াল টু জিরো করতে পারি যদি ম্যাগনেটিক ফিল্ড গিভেন থাকে। তাহলে দেখো ফোর্সের সঙ্গে যদি ভেলোসিটির ডট প্রোডাক্ট জিরো হয়, তাহলে অবশ্যই অ্যাক্সিলারেশনের সঙ্গেও ডট প্রোডাক্ট জিরো হবে, কারণ ফোর্স এবং অ্যাক্সিলারেশন সেম ডাইরেকশনে থাকে। তাহলে অ্যাক্সিলারেশনের সঙ্গে বি এর যে ডট প্রোডাক্ট সেটাও কিন্তু জিরো হবে। ওকে, নেক্সট দেখো আমরা এখান থেকে কি ডিসকাস করতে পারি, এখান থেকে আমরা ডিসকাস করতে পারি যে এফ এম এর ম্যাগনিটিউড কী হবে। নাম্বার 3 যদি আমরা বলি, আমরা দেখতে পাচ্ছি এফ এম হচ্ছে যে কি আসলে না কিউ ভি ক্রস বি। তাহলে এফ এম এর ম্যাগনিটিউড কী হবে বলো, এফ এম এর ম্যাগনিটিউড হয়ে যাবে কিউ ভিবি সাইন থিটা। ওকে, তাহলে এফ এম এর ম্যাক্সিমাম ভ্যালু কত হবে, ম্যাগনেটিক ফোর্সের যে ম্যাক্সিমাম ভ্যালু, সেই ম্যাক্সিমাম ভ্যালু হয়ে যাবে কিউ ভিবি, কারণ সাইন থিটা 1 হলে এটা ম্যাক্সিমাম হবে। ওকে, নেক্সট দেখো নাম্বার 4 এফ এম জিরো কখন হবে। দেখো এফ এম ক্যান বি জিরো কখন হবে, হোয়েন, দেখো প্রথমত হচ্ছে যদি নিউট্রাল পার্টিকেল হয়, কিউ ইজ ইকুয়াল টু জিরো, মানে কি নিউট্রাল পার্টিকেল মানে কি আধানহীন কণা বা নিস্তড়িত কণা আমরা বলতে পারি। নিস্তড়িত কণার ক্ষেত্রে কিন্তু এই ঘটনাটা ঘটবে। কিউ ইজ ইকুয়াল টু জিরো মানে, যেমন ধরো যদি বলা হয় একটা নিউট্রন একটা ম্যাগনেটিক ফিল্ডে গতিশীল, তাহলে তার উপরে কত ফোর্স কাজ করবে, জিরো। অথবা যদি চার্জ পার্টিকেল রেস্টে থাকে, মনে করো ভি ইজ ইকুয়াল টু জিরো, মানে স্থির অবস্থায় যদি থাকে চার্জ পার্টিকেল, তাহলে তার উপরেও ফোর্স জিরো হবে। অথবা বি জিরো হলেও জিরো হতে পারে, যদি ম্যাগনেটিক ফিল্ডেই না থাকে আর কি করে ফোর্স কাজ হবে। আর ডি সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সাইন থিটা ইজ ইকুয়াল টু জিরো অথবা 180 ডিগ্রি, জিরো অর 100, সরি সাইন থিটা ইকুয়াল টু জিরো। তো সাইন থিটা ইজ ইকুয়াল টু জিরো মানে কি
থিটা ইজ ইকুয়াল টু 0 আর 180 ডিগ্রি। থিটা যদি মনে করো 0 ডিগ্রি হয় অথবা থিটা যদি মনে করো 180 ডিগ্রি হয়, তাহলে কিন্তু ফোর্স 0 হয়ে যাবে। এর মানে কি 0 এবং 180 ডিগ্রি মানে কি? মানে সাপোজ মনে করো এই বরাবর ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, দেখো এই বরাবর মনে করো ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, ওকে। আর চার্জ পার্টিকেলটা মনে করো এই বরাবরই গতিশীল ভি ভেলোসিটি নিয়ে, তাহলে বি এবং ভি একই দিকে আছে, সেক্ষেত্রে থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। কিন্তু যদি মনে করো চার্জ পার্টিকেলটা এই বরাবর গতিশীল হয় উল্টো দিকে, তাহলে সেক্ষেত্রে থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি, এবং এই দুটো ক্ষেত্রেই কিন্তু এর উপরে নেট ফোর্স 0 হবে, চার্জ পার্টিকেলটার উপরে ফোর্স 0 হবে। নেক্সট পয়েন্ট দেখো, পয়েন্ট নাম্বার 5 আমরা যদি বলি, পয়েন্ট নাম্বার 5 যদি আমরা বলি, একটু আগে আমরা কি বললাম যে এই যে চার্জ পার্টিকেলটা যে ভেলোসিটির সঙ্গে ডট প্রোডাক্ট, মানে এফএম এর সঙ্গে যদি আমরা ভেলোসিটির ডট প্রোডাক্ট বলি তাহলে 0। ভেলোসিটির সঙ্গে ডট প্রোডাক্ট মানে কি, ভেলোসিটি মানে কি ডিএস বাই ডিটি আমরা বলতে পারি। তো দেখো এফএম ডট এস বাই টি বা ডিএস বাই ডিটি যাই হোক বলি না কেন, এস বাই টি ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে আমরা একটা কথা বলতে পারি, দেখো এফএম ডট এস ইকুয়াল টু 0। আচ্ছা এফএম ডট এস যখন আমরা বলছি এর মানে কি, এর মানে কি এটা হচ্ছে ওয়ার্ক ডান ইকুয়াল টু 0, ওকে। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু 0। তার মানে ম্যাগনেটিক ফোর্স দ্বারা যে কৃতকার্য সেটা সবসময় শূন্য হয়। এর মানে কি চৌম্বক বল দ্বারা কৃতকার্য শূন্য। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যে চৌম্বক বল দ্বারা কৃতকার্য শূন্য হয়, চৌম্বক বল দ্বারা কৃতকার্য শূন্য হয়, ওকে। দিস ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট থিং, যে চৌম্বক বল দ্বারা কৃতকার্য শূন্য হয়। তার মানে চৌম্বক বল কার্যহীন বল। চৌম্বক বল কি, এটা হচ্ছে একটা কার্যহীন বল, ওকে। সেকেন্ড থিং দেখো, আমরা ওয়ার্ক এনার্জি থিওরাম জানি, কৃতকার্য সমান কি হয়, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। আমরা কি জানি ডাব্লিউ ইকুয়াল টু K2 মাইনাস K1। এটা কোথা থেকে আমরা পাচ্ছি, কার্য শক্তির উপপাদ্য থেকে, K2 মাইনাস K1 এটা আমরা পাচ্ছি কোথা থেকে, কার্য শক্তির উপপাদ্য থেকে। তাহলে কার্য শক্তির উপপাদ্য থেকে আমরা এটা অলরেডি জানি ফ্রম ওয়ার্ক এনার্জি থিওরাম যে ইট হ্যাপেন্স। তাহলে দেখো যদি ডাব্লিউ ইকুয়াল টু 0 হয় তাহলে K2 মাইনাস K1 ইকুয়াল টু 0, তার মানে K2 ইকুয়াল টু K1, তার মানে কি গতিশক্তি স্থির থাকবে। আবার দেখো K2 মানে যদি আমরা বলি হাফ এম ভি টু স্কোয়ার ইকুয়াল টু হাফ এম ভি ওয়ান স্কোয়ার, এখান থেকে আমরা কি বলতে পারি যে ভি টু স্কোয়ার ইকুয়াল টু ভি ওয়ান স্কোয়ার। আবার দেখো ভি টু স্কোয়ার ইকুয়াল টু ভি ওয়ান স্কোয়ার মানে কি ভি টু ইকুয়াল টু ভি ওয়ান, এটা মানে কি ভি টু ইকুয়াল টু ভি ওয়ান, দিস মিনস ভি টু ইকুয়াল টু ভি ওয়ান। তার মানে কি দ্রুতি বা স্পিড কনস্ট্যান্ট, ভেলোসিটি কিন্তু নয়, খেয়াল রাখবে এটা স্পিড কনস্ট্যান্ট বা দ্রুতি কনস্ট্যান্ট আমরা বলতে পারি, বেগ কিন্তু কনস্ট্যান্ট নয়, বেগ কিন্তু কনস্ট্যান্ট নয়, খেয়াল রাখতে হবে দ্রুতি ধ্রুবক, ওকে, স্পিড কনস্ট্যান্ট। তাহলে আন্ডার ম্যাগনেটিক ফিল্ড আমরা বলতে পারি যে চার্জ পার্টিকেলের যে দ্রুতি সেটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে, ওকে। তো এই যে লরেঞ্জ ফোর্স সম্পর্কে এই প্রত্যেকটা বিষয় কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, যেখান থেকে খুশি কোশ্চেন আসতে পারে। এবার দেখো পাথ অফ চার্জ পার্টিকেল আমরা দেখব, যে যখন একটা চার্জ পার্টিকেল ম্যাগনেটিক ফিল্ডে প্রবেশ করছে তার গতিপথটা কীরকম হবে। তাহলে আধানের গতিপথ সম্পর্কে আমরা ডিসকাস করব ইন ডিফারেন্ট কন্ডিশন, আধানের গতিপথ বা পাথ অফ চার্জ পার্টিকেল আমরা বলতে পারি, পাথ অফ চার্জ পার্টিকেল, পাথ অফ চার্জ পার্টিকেল, ওকে। তাহলে দেখো আধানের গতিপথ যদি আমরা বলি তাহলে সেটা কীরকম, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন, যেমন ধরো কেস 1 যদি আমরা বলি যে যখন মনে করো থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি হচ্ছে অথবা 180 ডিগ্রি হচ্ছে, তাহলে থিটা যখন 0 বা 180 ডিগ্রি হচ্ছে সেক্ষেত্রে কি হচ্ছে, দেখো নেট ফোর্স এফএম ইজ ইকুয়াল টু আমাদের 0 ছিল, তাহলে এফএম 0 মানে কত হবে, ডিভি আপন ডিটি ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে, তাই তো, মাস ইন্টু অ্যাক্সিলারেশন 0, তো আমরা ডিভি বাই ডিটি ইজ ইকুয়াল টু 0। তাহলে ডিভি বাই ডিটি ইজ ইকুয়াল টু 0 মানে কি ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, ভেবে দেখো। তাহলে ভেলোসিটি যদি কনস্ট্যান্ট হয়, ভেলোসিটি মানে কি ভি ভেক্টর, তাহলে মান এবং অভিমুখ দুটোই যদি ধ্রুবক থাকে সেক্ষেত্রে মোশনটা কি হবে, স্ট্রেট লাইন মোশন হবে, স্ট্রেট লাইন বা সরল রৈখিক গতি হবে, স্ট্রেট লাইন মোশন, বা আমরা বলতে পারি সরল রৈখিক গতি, সরল রৈখিক গতি, ওকে। সেক্ষেত্রে বলতে পারো যে যে গতিটা হবে সেটা হবে নিছকই সরল রৈখিক গতি। কিন্তু কেস 2তে যদি আমরা মনে করো, কেস 2তে যদি আমরা বলি, ভেবে দেখো কেস 2তে আমরা কি বলছি যে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, তো থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হলে কীরকম হবে, মনে করো এইটা একটা রিজিয়ন আছে ম্যাগনেটিক ফিল্ড যেখানে ক্রস ম্যাগনেটিক ফিল্ড এইভাবে আছে,
ক্রস ম্যাগনেটিক ফিল্ড। এই ক্রস ম্যাগনেটিক ফিল্ডে মনে করো একটা চার্জ পার্টিকেল ভি বেগে প্রবেশ করলো, মানে 90 ডিগ্রি কোণে প্রবেশ করলো। ওকে, তাহলে কিউ ভি ক্রস বি যখন হবে, ভি ক্রস বি, তখন এটা উপর দিকে একটা ফোর্স কাজ করবে, এর সঙ্গে লম্ব হবে, সঙ্গে সঙ্গে এই চার্জ পার্টিকেলটা এদিকে ঘুরতে শুরু করবে। ওকে, তো এইভাবে কি করবে, এ কিন্তু পুরো একদম বৃত্ত সম্পূর্ণ করবে, চার্জ পার্টিকেল কিন্তু সার্কুলার পথে ঘুরতে চেষ্টা করবে। এবং সেই ক্ষেত্রে এর রেডিয়াস যদি আর হয়, তাহলে দেখো যেহেতু 90 ডিগ্রি আছে, সেক্ষেত্রে এর যে অভিকেন্দ্র বলটা সরবরাহ করবে কে না কিউ ভিবি, যেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, কিউ ভিবি সাইন 90, কারণ সেটা 90 আছে, ইকুয়াল টু কিন্তু হয়ে যাবে সেক্ষেত্রে এম ভি স্কোয়ার বাই আর। এই ইকুয়েশনটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এখান থেকে আমরা ভেলোসিটি বের করতে পারবো, এখান থেকে আমরা রেডিয়াস বের করতে পারবো, এখান থেকে আমরা ফ্রিকোয়েন্সি বের করতে পারবো, এখান থেকে আমরা টাইম পিরিয়ড বের করতে পারবো। তাহলে দেখো যদি আমরা সিম্পল একটা ভি কে ক্যান্সেল করে দিই, তাহলে কিউ বি ইকুয়াল টু দেখো মিলে যাচ্ছে আমাদের এম ভি আপন আর, এম ভি আপন আর। তো যদি মনে করো এইখান থেকে আমার ভি দরকার হয়, তাহলে ভি ইকুয়াল টু আমরা নির্ণয় করে নেবো দেখো কিউ বি আর আপন এম, বটে। এইখান থেকে যদি মনে করো আমার রেডিয়াস দরকার হয়, তাহলে আর ইকুয়াল টু আমরা বলবো এম ভি আপন কিউ বি, রেডিয়াস অফ দিস চার্জ পার্টিকেল। তাহলে মানে এই ইকুয়েশনটাকে আমরা বেসিক ইকুয়েশন হিসেবে ধরে রাখবো। আর যদি আমাদেরকে টাইম পিরিয়ড বের করতে হয় টি, তাহলে আমরা বলবো 2 পাই আর বাই ভি। তাহলে যদি ভি এর মানটা বসিয়ে দাও দেখো এখানে, তাহলে 2 পাই ইন্টু আর ডিভাইড বাই কিউ বি আর বাই এম, কিউ বি আর বাই এম। তাহলে আর আর কেটে গেল, তাহলে 2 পাই এম বাই কিউ বি। তার মানে এইটা হয়ে গেল কি টাইম পিরিয়ড, 2 পাই এম বাই কিউ বি, যেটা কিন্তু টাইম পিরিয়ড দেখো রেডিয়াসের উপর নির্ভরশীল না। তাহলে ফ্রিকোয়েন্সি, যেটাকে সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি বলে, খুব ইম্পর্টেন্ট, তোমরা জানো সবাই, সেটা হচ্ছে সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি। তাহলে সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি কি হবে বলো, সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি যদি বলি এন, তাহলে হয়ে যাবে সেটা 1/t, তাহলে সেটা হয়ে যাবে এর উল্টোটা, মানে কিউ বি আপন 2 পাই এম। এইগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে যখন থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। আরেকটা কেস আছে আমাদের, যখন থিটা যে কোনো এনি অ্যাঙ্গেল, কেস 3 আমরা যদি বলি, কেস 3তে বলা হয় যে এনি অ্যাঙ্গেল থিটা, মানে থিটা নট ইকুয়াল টু 0 ডিগ্রি, 180 ডিগ্রি অথবা 90 ডিগ্রি, সেক্ষেত্রে যে মোস্ট জেনারেল কেস, তাই তো। তাহলে মনে করো সেক্ষেত্রে যদি আমরা একটা ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন এইদিকে এইভাবে ধরি, দিস ইজ দ্য ডাইরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড, আর একটা চার্জ পার্টিকেল মনে করো এইভাবে ভি ভেলোসিটিতে অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা প্রবেশ করছে, তাহলে ভিকে যদি আমরা দুটো উপাংশে ভাগ করি, তাহলে আমরা দুটো উপাংশ পাবো। দেখো এখানে এইদিকে বরাবর পাবো ভি কস থিটা, আর এইদিক বরাবর কি পাবো না ভি সাইন থিটা। এই দুটো উপাংশ কিন্তু আমরা এখানে পাবো। তাহলে দেখো এখানে কি হচ্ছে, ভি সাইন থিটা উপাংশটা দেখো বি এর সঙ্গে পারপেন্ডিকুলার আছে, আর ভি কস থিটা উপাংশটা ভি এর সঙ্গে প্যারালাল আছে, বি এর সঙ্গে। তাহলে ভি সাইন থিটা পারপেন্ডিকুলার কি করবে, পারপেন্ডিকুলার উপাংশটা কি করতে চাইবে না পারপেন্ডিকুলার উপাংশটা একে বৃত্তপথে ঘোরাতে চাইবে, কিন্তু যেহেতু ভি কস থিটা প্যারালাল কম্পোনেন্ট আছে, একে এইভাবে সোজা নিয়ে যেতে চাইবে। তাহলে কি হবে, এরকম একটা হেলিক্যাল পাথ বা কুণ্ডলীকৃত গতির সৃষ্টি হবে। এই গতিটা কি কিরকম হবে, কুণ্ডলীকৃত হবে, কুণ্ডলীকৃত একটা গতির সৃষ্টি হবে। ওকে, তাহলে এই ক্ষেত্রে দেখো, এক্ষেত্রে যদি আমরা সেম ইকুয়েশনটাকে লিখি এম ভি স্কোয়ার বাই আর, যেটা আমরা লিখছিলাম, তাহলে সেটা কি হবে এম ভি স্কোয়ার বাই না হয়ে এম ভি সাইন থিটার স্কোয়ার হবে। দেখো এম ভি সাইন থিটার হোল স্কোয়ার আপন আর ইকুয়াল টু কিউ ভিবি সাইন থিটা, কিউ ভিবি সাইন থিটা। তাহলে একটা ভি সাইন থিটা কেটে যাবে, তাহলে দেখো এম ভি সাইন থিটা আপন আর, আর ইকুয়াল টু কিউ বি। তাহলে এখান থেকেও কিন্তু আমরা আর পাবো, দেখো কিউ বি এম ভি সাইন থিটা আপন কিউ বি, আর ইকুয়াল টু কী হবে এম ভি সাইন থিটা আপন কিউ বি। সো দিস উইল বি আর। ভিও নির্ণয় করতে হবে কিউ বি আর বাই এম ভি সাইন কিউ বি আর বাই ভি সাইন থিটা। আচ্ছা দেখো পর্যায়কাল নির্ণয় করে দেখো টি সমান, তখন কিন্তু 2 পাই আর আপন ভি হবে না, ভি সাইন থিটা হবে। সেক্ষেত্রে দেখো এটা কেটে যাবে, কারণ দেখো 2 পাই বাই যদি আমরা ভি সাইন থিটা করি ইন্টু যদি আর এর মানটা এখানে বসিয়ে দিই এম ভি সাইন থিটা আপন কিউ বি, এম ভি সাইন থিটা আপন কিউ বি, তাহলে দেখো ভি সাইন থিটা কেটে গিয়ে 2 পাই এম বাই কিউ বি হয়ে যাবে, 2 পাই এম বাই কিউ বি হয়ে যাবে। এটা হচ্ছে পর্যায়কাল। তাহলে পর্যায়কালের ফ্রিকোয়েন্সি দেখো এন ইকুয়াল যদি আমরা 1/t বলি, তাহলে এটা কিন্তু সেম কিউ বি বাই 2 পাই এম। এইটা কিন্তু এখানে কেস 3 ক্ষেত্র কিন্তু কম হচ্ছে না। এখানে আরেকটা বিষয় খেয়াল রাখবে, একটা নির্দিষ্ট পর্যায়কাল টাইমে যখন একটা বৃত্তপথ সম্পন্ন হচ্ছে, তখন কিন্তু সে কিছুটা লিনিয়ার ডিস্টেন্সও অতিক্রম করছে, যেটাকে পিচ বলা হয়। কি বলা হয়, পিচ বলা হয়, পিচ নোট। এই পিচ বিষয়টা খেয়াল রাখবে, এটা কখনো কখনো কিন্তু কোয়েশ্চেন চলে আসতে পারে। পিচ আসলে কি না, একটা
বৃত্ত যখন সম্পূর্ণ হচ্ছে এখানে তখন কিছুটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তাহলে এক পর্যায়কাল সময়ে এই যতটা লিনিয়ার ডিস্টেন্স অতিক্রম করছে সেটা হচ্ছে পিচ। তাহলে পিচ আসলে কি? পিচ হচ্ছে যে ভি প্যারালাল কম্পোনেন্ট ইন্টু টাইম পিরিয়ড। প্যারালাল কম্পোনেন্ট মানে কি? কস থিটা। তো এইটাকে যদি আমরা প্রপার ক্যালকুলেশন করি এটা পাওয়া যাবে 2 পাই আর ইন্টু কট থিটা। এই এক্সপ্রেশনটা মনে রাখবে, 2 পাই আর ইন্টু কট থিটা। ক্লিয়ার? তাহলে দেখো আমরা এই বিষয়গুলো সম্পর্কে বুঝতে পারলাম যে একটা চার্জ পার্টিকেল যদি একটা ম্যাগনেটিক ফিল্ডে মুভ করে, ওকে, একটা চার্জ পার্টিকেল যদি একটা ম্যাগনেটিক ফিল্ডে মুভ করে তাহলে সেক্ষেত্রে তার গতিপথ কীরকম কীরকম হতে পারে। ওকে, চলো এই পোর্শনটা থেকে আমরা এক দুটো অঙ্ক করার চেষ্টা করি, তারপরে আমরা নেক্সট পোর্শনটাতে যাব। ওকে, দেখো এইখানে যেমন ধরো একটা সার্কিট টাইপের অঙ্ক দিয়েছি, আমি বলছিলাম একটু আগে। তো আমরা এখন চাইছি এরম টাইপের কিছু অঙ্ক করতে। দেখো আধানটির উপর ক্রিয়াশীল বল, ঠিক আছে, এই ধরনের কোয়েশ্চেন করতে পারে। কোয়েশ্চেন নম্বর 11 নম্বর কোয়েশ্চেনটা করা যেতে পারে। ওকে, যে টপিক্সটার কথা বলছি আমরা এই টপিক্সটা থেকে রয়েছে এই কোয়েশ্চেনটা। ক্লিয়ার? চলো এই কোয়েশ্চেনটা করে দেখো কি বলছে। দেখো যে একটি পরীক্ষাধীন আধান 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, মানে কিউ ইজিক্যাল টু গিভেন রয়েছে, কিউ ইজিক্যাল টু 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, এবং এটা পজিটিভ। আচ্ছা, বি ইজ অলসো গিভেন, বি ইজিক্যাল টু 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, ভেক্টর ফর্মে দেওয়া আছে, তাই তো? এবং ভিও দেখো দেওয়া আছে ভেক্টর ফর্মে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, সেম ভেক্টর 3j ক্যাপ, বেগে গতিশীল। এই আধানটির উপর ক্রিয়াশীল বল কত হবে? তাহলে দেখো ভেরি সিম্পল কোয়েশ্চেন, একদম বেসিক ইকুয়েশন, মানে বেসিক যে ফর্মুলা এফ এম ইজিক্যাল টু কিউ ভি ক্রস বি থেকে দেওয়া আছে। তোমাকে ভি ক্রস বি করতে জানতে হবে। ওকে, ভি ক্রস বি করে তার ম্যাগনিটিউডটা নির্ণয় করতে হবে। কি করে পাবে? অথবা আমরা কিউ ভি বি সাইন থিটা করে করতে পারি, যেহেতু বি ভি দেওয়া আছে এখান থেকে সাইন থিটা আমরা বের করে নিতে পারবো, যেরকম মর্জি। ভি ক্রস বিও করতে পারো তোমরা ডাইরেক্ট, যদি আমরা ভি ক্রস বি করি এইটাই সুবিধা হবে। তাহলে তোমরা জানো এই ডিটারমিনেন্ট ফর্মুলার সাহায্যে আমরা করি আই জে কে, তাহলে কত হচ্ছে 2 3 0 2 3 0। তো সেক্ষেত্রে এটা কত হবে? দেখো আই ক্যাপ যদি আমরা বলি এইটা বাদ দেবো, 3 ইন্টু 0 0, তাহলে 0 মাইনাস 0 মাইনাস জে ক্যাপ ইন্টু, দেখো এইটা ছেড়ে দাও, তাহলে 2 ইন্টু 0 0 0 মাইনাস 0, আচ্ছা, প্লাস কে ক্যাপ ইন্টু, হ্যাঁ কে ক্যাপ ইন্টু, দেখো কত থাকবে এদিকে এদিকে, তাহলে 6 মাইনাস 6 0 হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে ভি ক্রস বি। হ্যাঁ, দুটো তো একই ভেক্টর আছে, 0 তো হবে। আমি আবার করতে যাচ্ছি, দুটো যদি সেম ভেক্টর হয় তাহলে তো ক্রস প্রোডাক্টে 0 হবে। আমি আবার করতে যাচ্ছি বোকার মতো। এখান থেকে তো বোঝা যাচ্ছে দুটো ভেক্টর যদি সেম ভেক্টর হয় তাদের তো ক্রস প্রোডাক্টে 0 হবে। এখান থেকে ডাইরেক্ট বলা যায় এটা 0 হবে আনসার। ঠিক আছে, ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট দেখো যদি আমাদের এরকম টাইপের কোয়েশ্চেন থাকে, দেখো এই কোয়েশ্চেনটা আমি একটু আগে বলছিলাম, প্রথমে তোমাদেরকে এটা বলে দিয়েছি, ঠিক আছে। হুম, দেখো এই কোয়েশ্চেনটা, আর ব্যাসার্ধে একটি বৃত্তাকার কেন্দ্রে আদ্যুত চৌম্বক ক্ষেত্র, এটা তো নয়, আমি সাইক্লোট্রন কম্পাঙ্কের কোয়েশ্চেন খুঁজছিলাম, সাইক্লোট্রন কম্পাঙ্ক থেকে কোয়েশ্চেন ইম্পর্টেন্ট, ঠিক আছে, এরকম টাইপের কোয়েশ্চেন করতে পারো। না, হ্যাঁ এই কোয়েশ্চেনটা সাইক্লোট্রন কম্পাঙ্কের, বৃত্তের ব্যাসার্ধ দেখো, ওই পথের ব্যাসার্ধ কত হবে, ই গতিশক্তি নিয়ে চলছে, এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট। চলো এটা সাইক্লোট্রন কম্পাঙ্কের, বা যে আমরা ওই এম ভি স্কোয়ার বাই আর ইকুয়াল টু কিউ ভিবি বলছিলাম ওইখান থেকে হবে, ওই মানে যে থিওরিটা আমরা এখনই পড়লাম ওইখান থেকে হবে আর কি, ঠিক আছে। দেখো এখানে কিন্তু ইন টার্মস অফ গতিশক্তি বের করতে দিচ্ছে, কি বের করে দিচ্ছি? ইন টার্মস অফ গতিশক্তি।
বলছে এম ভর এবং কিউ আধানযুক্ত একটি প্রোটন, ওকে, ই গতিশক্তি নিয়ে একটি তলের উপর চলছে। যদি তলটির যদি তলটির লম্বাভিমুখে বিমানের একটি সুষম চৌম্বক ক্ষেত্র থাকে, প্রোটনটি বৃত্তের ব্যাসার্ধ। তাহলে দেখো ব্যাসার্ধ আমরা একটু আগে কি বললাম, যে ব্যাসার্ধ যদি ফর্মুলা মনে না রাখে থাকে ডাইরেক্ট এখান দিয়ে করবে, এম ভি স্কোয়ার বাই আর ইকুয়াল টু কিউ ভিবি। ওকে, তাহলে এখান থেকে ব্যাসার্ধ পেয়ে যাবে একটা ভি, যখনই তুমি কেটে দেবে তখন আর ইকুয়াল টু পেয়ে যাচ্ছে এম ভি আপন কিউ ভি। এটা তো তুমি পেয়ে গেলে। কিন্তু দেখো এখানে এই ফরম্যাটে আনসারগুলো নেই, আনসারগুলো কী আছে, ইন টার্মস অফ গতিশক্তি রয়েছে ই। তাহলে গতিশক্তি ই মানে আমরা কি জানি বলো, হাফ এম ভি স্কোয়ার। গতিশক্তি ই হচ্ছে যে কি না হাফ এম ভি স্কোয়ার। তাহলে এই কে কি আমরা এমভি মানে কি অ্যাকচুয়ালি মোমেন্টাম আমরা এখানে লিখতে পারবো অবশ্যই। দেখো হাফ ইন্টু যদি আমরা উপর নিচে একটা এম দিয়ে গুণ করে দিই, তাহলে এম স্কোয়ার ভি স্কোয়ার আপন এম। এবার দেখো যদি আমরা 2m-টাকে এইদিকে নিয়ে আসি, তাহলে 2me ইকুয়াল টু কী হচ্ছে, এম স্কোয়ার ভি স্কোয়ার। তার মানে রুট ওভার টোয়াইস এমই ইকুয়াল টু এমভি। তাহলে দেখো সেক্ষেত্রে এমভির জায়গায় যদি আমরা বসিয়ে দিই, তো আর ইকুয়াল টু কত হবে, রুট ওভার টোয়াইস এমই আপন কিউবি। জাস্ট ইন্টেলিজেন্টলি একটু তোমাকে ভেরিফাই করতে হবে, রুট ওভার 2me আপন কিউবি, দুটো তো হ্যাঁ, রুট ওভার 2me আপন কিউবি, এই অপশানটা কারেক্ট হবে। এটা না, এটা কিন্তু ভেতরে আছে রুটের, ঠিক আছে। সো অপশান বি ইজ কারেক্ট। ক্লিয়ার? তো এইভাবে কিন্তু তোমরা করতে পারো। অনেক সময় এই রেশিও দিয়ে দেবে R1 R2, R1 ইজ টু R2 কত হবে, হ্যাঁ, প্রোটন আর মনে করো একটা অন্য পার্টিকেল দিয়ে দিল, আলফা পার্টিকেল দিয়ে দিল, তাদের রেডিয়াসের অনুপাত কত হবে, তখন সে অনুযায়ী তোমাদেরকে করতে হবে। এরকম কোশ্চেন থাকার কথা, আমি এরকম কোশ্চেন একটা চাইছিলাম এখানে, দেখছি যদি পাওয়া যায় তো। এইখান থেকে একটা R1 R2 বেসারদের যে রেশিও দিয়েছে, চলো এইটি করে নি। কোয়েশ্চেন নম্বর 55, তাই তো? বলো কি বলছি, দেখো এ এবং বি দুটি সমপরিমাণ আধান সম্পন্ন বস্তুকণা, দুটি বস্তুকণা একই বিভব প্রভেদ দ্বারা ত্বরান্বিত হয়ে একটি সুষম চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করলে চৌম্বক ক্ষেত্রের মধ্যে তারা যথাক্রমে R1 ও R2 ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরলে এ ও বি এর ভরের অনুপাত কত। তাহলে দেখো একটু আগে আমরা বললাম আর ইকুয়াল টু কত, ফর্মুলা আর ইকুয়াল টু এমভি বাই কিউবি। আমি বারবার বলছি যদি ভুলে যাও, এমভি স্কোয়ার বাই আর ইকুয়াল টু কিউ ভিবি, ওখান থেকে এই ফর্মুলাটা নির্ণয় করে নেবে। ওকে, আমার কিসের অনুপাত চাইছে, ভরের অনুপাত চাইছে। এখন দেখো এখানে প্রথমত হচ্ছে যে এরা সেম ম্যাগনেটিক ফিল্ড, সমপরিমাণ আধান মানে কিউ সেম, একটা সুষম চুম্বক ক্ষেত্রে প্রবেশ করলো বিও সেম, কিউ আর বি সেম, তাহলে আর তো সমানুপাতিক হয়ে গেল এম ভি। তাহলে এম হয়ে যাচ্ছে দেখো সমানুপাতিক আর আপন ভি, আর আপন ভি। এবারে ভি কিভাবে নির্ভরশীল কি করে বুঝবে, ভি কিভাবে নির্ভরশীল, R1 এবং R2 ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরলে দেখো ভি এর উপর কি ডিপেন্ড করবে, মানে ভি কত হবে, দুটি বস্তুকোণে একই বিভব প্রভেদ দ্বারা ত্বরান্বিত হয়েছে। তাহলে দেখো যদি একটা নির্দিষ্ট বিভব প্রভেদ এখানে মনে করো থাকে, এটা মনে করো নির্দিষ্ট বিভব প্রভেদ ভি, একটা দুটোই পার্টিকেল মনে করো সেম পার্টিকেল, দুটি বস্তুকোণে ত্বরান্বিত হয়েছে, ত্বরান্বিত মনে করো 0 থেকে স্টার্ট করেছে, তাহলে 0 থেকে যদি স্টার্ট করে এরা ইনিশিয়াল স্পিড 0, ওকে, তাহলে ফাইনাল স্পিড যদি মনে করো ভি হয়, ফাইনাল স্পিড যদি মনে করো ভি হয়, সাপোজ ইনিশিয়াল স্পিড 0, ফাইনাল স্পিড যদি ভি হয়, তাহলে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি কত হবে, হাফ এম ভি স্কোয়ার হবে কি হবে না। তাহলে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু দেখো কত হবে, ওয়ার্ক ডান কত, কিউ ইন্টু ভি হবে, আধান যদি কিউ হয়, চার্জ পার্টিকেলগুলোর আধান যদি কিউ হয়, ইন্টু কি হবে, ভি হচ্ছে যে ভোল্টেজ, ভি হচ্ছে যে ভোল্টেজ। ওকে, এইবারে দেখো দুটোর কিন্তু মাস আলাদা, দুটোর কিন্তু মাস আলাদা, তাহলে চার্জ একই, সেম বিভব প্রভেদ, তাহলে ভি স্কোয়ার প্রপোর্শনাল টু 1/m। দেখো তাহলে ভি স্কোয়ার হচ্ছে প্রপোর্শনাল টু 1/m, এখান থেকে কিন্তু পাচ্ছি আবার, তার মানে আমরা বলতে পারি এম প্রপোর্শনাল টু 1/ভি স্কোয়ার, তাই নয় কি? তাহলে ভি এর সঙ্গে ডিপেন্ড করছে তো, ভি স্কোয়ার প্রপোর্শনাল টু 1/m। ওকে, হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কিউ ভি, তাহলে ভি ইজ ইকুয়াল টু হয়ে গেল, বা এখান থেকে আমরা ডাইরেক্ট যদি এখানে ভিটাকে বসিয়ে দিই তাও করতে পারি ডাইরেক্ট এখান থেকে এইভাবে, দেখো এইখান থেকে ভিটা বের করে নাও, তাহলে ভি ইজ ইকুয়াল টু হয়ে যাবে দেখো রুট ওভার টোয়াইস কিউ ভি,
আপন এম। ওকে, তারপরে আমরা এখানে সমানুপাতিক রিলেশনটাকে ডিসাইড করব। দেখো তাহলে কি হবে না, আর ইকুয়াল টু হয়ে গেল এম বাই কিউ বি ইন্টু এই ভি এর জায়গায় আমরা লিখছি রুট ওভার অফ টোয়াইস কিউ ভি আপন এম। তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। ওকে, এবার দেখো রেডিয়াসের বাকি শব্দ কিউ বি ভি শব্দ সেম, তাহলে আর দেখো সমানুপাতিক হয়ে যাচ্ছে, সমানুপাতিক হয়ে যাচ্ছে এম বাই এম টু দ্য পাওয়ার হাফ, তার মানে এম টু দ্য পাওয়ার ওয়ান মাইনাস একের দুই, তার মানে এম টু দ্য পাওয়ার মাইনাস একের দুই, মানে আর প্রপোর্শনাল টু ওয়ান বাই রুট এম হয়ে যাচ্ছে। ওকে, তার মানে কত হবে আর স্কোয়ার প্রপোর্শনাল টু ওয়ান বাই এম, তার মানে ওয়ান বাই এম, তার মানে এম প্রপোর্শনাল টু হয়ে গেল দেখো ওয়ান বাই আর স্কোয়ার, এম প্রপোর্শনাল টু কি হচ্ছে ওয়ান বাই আর স্কোয়ার, তার মানে এম ওয়ান বাই এম টু যদি আমরা বলি, এম ওয়ান বাই এম টু যদি আমরা বলি তাহলে কি হবে না আর টু বাই আর ওয়ান তার হোল স্কোয়ার হবে। দেখো ওকে, আর ওয়ান এবং আর টু এর সাথে এ ও বি এর, এ ও বি এর অনুপাত, তাহলে আর ওয়ান বাই আর টু হোল স্কোয়ার হবে, এইটা হবে বি। যদি এম টু বাই এম সরি আর টু বাই আর ওয়ান, আর টু বাই আর ওয়ান হোল স্কোয়ার, এইটা হবে কারেক্ট, কারণ ব্যস্তানুপাতিক আছে দেখো প্রপোর্শনাল টু ওয়ান বাই আর স্কোয়ার। ক্লিয়ার? তাহলে দেখো এই যে ভিটাকে ডাইরেক্ট ক্লিয়ার দেয়নি, ভিটাকে আমাকে এখান থেকে বের করতে হচ্ছে, এখান থেকে বের করতে গেলে দেখো ভি একটা এম এর উপরে ডিপেন্ড হয়ে যাচ্ছে, ওই জন্য আমি এটাকে এইভাবে যদি ফর্মে সাজাই তাহলে আর এর সঙ্গে এম এর ডিপেন্ডেন্সি আমার দরকার, কারণ কি আমার অ্যান্সারগুলো দেখো ইন টার্মস অফ রেডিয়াস আছে, আমাকে চেয়েছে এ ও বি এর ভরের অনুপাত। বুঝে গেল? এইটাই আমি বলতে চাইছিলাম যে এই ফর্মুলাটা থেকে কিন্তু এরকম ডিফারেন্ট ডিফারেন্ট কোয়েশ্চেন দিতে পারে। তাহলে দেখো এখানে যেহেতু দুটো চার্জ পার্টিকেল একই বলেছে তাহলে কিউটা সেম হয়ে গেল, সেম ভোল্টেজ দ্বারা ত্বরান্বিত হয়েছে, ভিটা সমান, মনে করো দুটো যদি আলাদা চার্জ পার্টিকেল বলতো তাহলে কিউর উপরে ডিপেন্ড হয়ে যেত। ওকে, মনে করো একটা প্রোটন বলে দিল একটা আলফা পার্টিকেল, আলফা পার্টিকেলের যে চার্জ সেটা কি প্রোটনের দ্বিগুণ চার্জ হয়ে যাবে, মাসও তখন আলাদা হয়ে যাবে। তো এইভাবে কিন্তু করতে পারবে। ওকে, নেক্সট দেখো যদি মনে করো একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর থাকে, তোমরা জানো একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর যদি মনে করো একটা ম্যাগনেটিক ফিল্ডে থাকে, ওকে সাপোজ মনে করো এটা একটা ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, ক্রস ম্যাগনেটিক ফিল্ড, এই ক্রস ম্যাগনেটিক ফিল্ডে যদি একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর থাকে যার দৈর্ঘ্য হচ্ছে এল, যেটার প্রবাহ মাত্রা চাই এটা বি ম্যাগনেটিক ফিল্ডে রাখা হয়, তার এর উপরে ফোর্স কত হবে, তাহলে ফোর্স অন কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, ফোর্স অন কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, ফোর্স অন কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। এই কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের উপর যে ফোর্সের এক্সপ্রেশন এফ, সেটা কি হয় আই ইন্টু এল ক্রস বি, আই এল ক্রস বি। তাহলে দেখো এই ফোর্সের ডাইরেকশন নির্ণয় করার জন্য আমরা এল ক্রস বি ইউজ করবো, এদিকে এল আছে নিচের দিকে বি, তাহলে এল ক্রস বি, তাহলে এল ক্রস বি করলে দেখো এর উপরে যে ফোর্সটা সেইটা এরকমভাবে উপরের দিকে কাজ করবে। ওকে, তাহলে দেখো ক্রস প্রোডাক্ট যদি তোমরা জানো তাহলে কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে কোনো কোশ্চেনে কোনো ডাইরেকশনে কোনো সমস্যা হবে না। তাহলে এটা হচ্ছে এফ যে ভেক্টর ফর্মে রয়েছে, যদি এর ম্যাগনিটিউডটা লিখি আমরা কত হবে আই ইন্টু এল বি সাইন থিটা বা বিল সাইন থিটা, তোমরা এইভাবে মনে রাখতে পারো বি আই এল সাইন থিটা বা বিল সাইন থিটা। সো দিস ইজ দ্য ম্যাগনেট, দিস ইজ দ্য ফোর্স অন দ্য কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। দেখো এইটাও কিন্তু যদি যদি মনে করো সাইন থিটা জিরো হয়, তার মানে কি থিটা যদি মনে করো 0 ডিগ্রি হয় বা 180 ডিগ্রি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ম্যাগনেটিক ফোর্সটা, এই ফোর্সটা কিন্তু জিরো হবে। ওকে, সিমিলারলি দেখো দুটো কারেন্ট ক্যারিং কন্ডাক্টর যদি পাশাপাশি থাকে, ভালো করে বুঝি দুটো কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, হ্যাঁ ফোর্স বিটুইন টু মিউচুয়াল কারেন্ট ক্যারিং কন্ডাক্টর যদি আমরা বলি, ফোর্স বিটুইন টু কন্ডাক্টরস, সেইটা কত হবে, দুটো কন্ডাক্টর যদি থাকে তাদের মধ্যে ফোর্স কত হবে। দেখো মনে করো সাপোজ এটা একটা কন্ডাক্টর রয়েছে কারেন্ট ক্যারিং কন্ডাক্টর যার প্রবাহ মাত্রা মনে করো I1, এইটা একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর যার প্রবাহ মাত্রা I2, দুটো সেম ডাইরেকশনে আছে, হতে পারে দুটো আলাদা ডাইরেকশনে আছে I2। সবসময় খেয়াল রাখো যদি সেম ডাইরেকশনে থাকে তাহলে কি হবে, এরা সবসময় কি করবে পরস্পরকে আকর্ষণ করবে সেম ডাইরেকশনে। আমি এর বেশি ডিটেলস রিজনে যাচ্ছি না। আর যদি অপোজিট ডাইরেকশনে থাকে তাহলে কি করবে বিকর্ষণ করবে। তোমরা চার্জের সঙ্গে এটা গুলিয়ে ফেলো না, কিন্তু চার্জের ক্ষেত্রে দেখবে যে দুটো সেম চার্জ কি হয় বিকর্ষণ করে, এখানে কিন্তু উল্টো, দুটো সেম ডাইরেকশনের কারেন্ট আকর্ষণ করছে। এবং এদের মধ্যে ডিস্টেন্স যদি আমরা ডি বলে দিই, সাপোজ এই ডিস্টেন্সটা মনে করো ডি গিভেন আছে, তাহলে দেখো পার ইউনিট লেন্থে কত ফোর্স সেটা বলা যাবে। তাহলে ফোর্স পার ইউনিট লেন্থ বা প্রতি একক দৈর্ঘ্যে প্রযুক্ত বল,
প্রতি একক দৈর্ঘ্যে যে প্রযুক্ত বল সেটা বলা যেতেই পারে। ওকে, প্রতি একক দৈর্ঘ্যে প্রযুক্ত বল বা ফোর্স পার ইউনিট লেন্থ প্রযুক্ত বল ইকুয়াল টু, সেটাকে আমরা যদি এফ দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে সেটা কি হবে, μ0/4 ইন্টু 2I1I2। এটা সিম্পলিসিটির জন্য, ভালো করে বোঝার জন্য F/L তোমরা লিখতে পারো, ইন্টু 2I1I2/D। সো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট রেজাল্ট। এই রেজাল্টও কিন্তু অনেক সময় কাজে লাগে। ক্লিয়ার? এবং এই যে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর দুটো যখন একটা ম্যাগনেটিক ফিল্ডে থাকছে, তার উপরে যে ফোর্স কাজ করছে, এইটার উপরে ভিত্তি করে কিন্তু গ্যালভানোমিটারের যে মেইন প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালটাকে তৈরি করা হয়। ওকে, এবং তার আগে আমরা একটা বিশেষ টপিক করব, টর্ক অনে কারেন্ট লুপ আমরা বলতে পারি। একটা কারেন্ট লুপ যদি কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডে থাকে তার উপরে কত টর্ক কাজ করবে। ওকে, তাহলে নেক্সট টপিক লিখো, টর্ক অন কারেন্ট লুপ। টর্ক অন কারেন্ট লুপ, একটা কারেন্ট লুপের উপরে কত টর্ক প্রযুক্ত হবে। ঠিক আছে, তাহলে মনে করো সাপোজ একটা ম্যাগনেটিক ফিল্ড আমরা এখানে বলছি যে এটা মনে করো একটা ম্যাগনেটিক ফিল্ড রয়েছে। ওকে, এই ম্যাগনেটিক ফিল্ডে যদি আমরা একটা এরকম আয়তাকার লুপকে রেখে দিই, এরকম একটা মনে করো আয়তাকার লুপকে যদি আমরা রেখে দিই, যার হচ্ছে মধ্যে দিয়ে কারেন্ট হচ্ছে যে আই, তাহলে এই লুপটার উপরে যে টর্ক কাজ করবে না, সেই টর্কটা যদি আমরা টাউ দিয়ে প্রকাশ করি, সেটা হচ্ছে NBIA সাইন থিটা। ইন জেনারেল NBI সাইন থিটা, NBIA সাইন থিটা, বা আমরা বলতে NI আমরা বলতে পারি A ক্রস বি। ওকে, দেখো এখানে এটা কি, আই টু দ্য পাওয়ার মাত্রা n টু দ্য নাম্বার অফ টার্নস, বুঝতে পারছো? এ হচ্ছে এরিয়া অফ দিস লুপ। তাহলে মনে করো এই লুপটা যদি দৈর্ঘ্য a হয় আর প্রস্থ b হয়, তাহলে এই লুপটার এরিয়া হয়ে যাবে কিন্তু AB। আর বিটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, বুঝতে পারছো? আর থিটাটা হচ্ছে A ভেক্টর এবং B ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে হোয়েন থিটা ইজ 90 ডিগ্রি, দেখো হোয়েন থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি যদি হয়, তাহলে সেক্ষেত্রে টাউ ইকুয়াল টু হয়ে যাবে NBIA, বিনা NBIA, বা এরকমভাবে মনে রাখতে পারো BINA, বিনা। ওকে, এটা হচ্ছে টর্কের মান যখন থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, এটা বেশি কাজে লাগে। আদারওয়াইজ NI ইন্টু A ক্রস B হবে। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, এইটাকে কাজে লাগিয়ে বেসিক্যালি গ্যালভানোমিটারের যে কনস্ট্রাকশন, প্রিন্সিপাল অফ যে গ্যালভানোমিটার, সেটা বেসিক্যালি বলা হয়ে থাকে। ওকে, প্রিন্সিপাল অফ গ্যালভানোমিটার, দেখো গ্যালভানোমিটার প্রিন্সিপালতে মূলত কি বলা হচ্ছে না, একটা গ্যালভানোমিটারের ভেতরে যে ব্যাপারটা হয় আর কি, মানে সাপোজ একটা গ্যালভানোমিটারকে আমরা কি রেডিয়াল ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখি, এরকম ধরনের আমরা দেখেছি যে এরকম ধরনের একটা কনস্ট্রাকশন তৈরি করা হয়। NS, এদিকে N, এদিকে S আছে মনে করো, আর এই পাশে মনে করো সাপোজ S আছে, এদিকে N আছে। তাহলে এইখানে যে একটা রেডিয়াল ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে না, সেই রেডিয়াল ম্যাগনেটিক ফিল্ডে আমরা এরকম একটা সিলিন্ডার টাইপের ধাতব সিলিন্ডার কীরকম ঝুলিয়ে দিই, এবং সেই ধাতব সিলিন্ডারটার নিচের অংশটাকে স্প্রিংয়ের সঙ্গে কানেক্ট করে দিই, যে স্প্রিংটার আমরা বলতে পারি কনস্ট্যান্ট হচ্ছে যে K সাপোজ। ওকে, তারপরে এখানে কি করা হয়, এরকমভাবে লুপ তৈরি করা হয়, আয়তকার লুপ, যেরকম আমরা একটু আগে দেখছিলাম, এরকম ধরনের লুপ তৈরি করা হয়। ওকে, এইভাবে লুপ তৈরি করা হয়। এইবারে কি করা হবে, দেখো এইটাকে কি করা হবে, এইখানে মনে করো এইভাবে ঝুলিয়ে দেওয়া হলো এবং এর এই প্রান্তটার সঙ্গে একটা কাঁটা লাগিয়ে দেওয়া হলো। তাহলে কি হবে, দেখো যখনই এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে লুপটার মধ্যে দিয়ে, তখন টর্ক প্রযুক্ত এটা ঘুরতে শুরু করবে। যেইটা ঘুরবে তখন স্প্রিংটা কি হবে, ওপরের দিকে রেস্টোরিং টর্ক সৃষ্টি করবে, দিয়ে একটা জায়গায় একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে গিয়ে এটা ফিক্সড হয়ে যাবে। মনে করো আই কারেন্টের জন্য যদি এটা ফিক্সড হয়, তাহলে টর্ক কত হবে বলো, NBIA ইকুয়াল টু K থিটা হয়ে যাবে। K থিটা হচ্ছে রেস্টোরিং টর্ক, আর NBIA যে টর্কটা এখানে কাজ করবে। রেডিয়াল ম্যাগনেটিক ফিল্ড এই জন্য নেওয়া হয় যাতে থিটাটা সবসময় 90 ডিগ্রি থাকে। তাহলে কি হবে, দেখো NBIA ইকুয়াল টু K থিটা হয়ে যাবে। এইখান থেকে দেখো আমরা কিন্তু আই নির্ণয় করতে পারবো। ওকে, বা থিটা ইকুয়াল টু কত হবে বলো, তাহলে NBA/K ইন্টু আই। তাহলে দেখো থিটা ইজ প্রপোর্শনাল টু আই বেসিক্যালি। মানে দেখো এইখানে অ্যাঙ্গেলটা পরিমাপ করবো যে কত অ্যাঙ্গেলে ঘুরছে, সেই অনুযায়ী আমরা এখানে স্কেলটা তৈরি করব কারেন্টের, যে এই স্কেলটা কোনখানে 1 এম্পিয়ার, 2 এম্পিয়ার, 3 এম্পিয়ার, 4 এম্পিয়ার বা মাইক্রো এম্পিয়ারে, তো গ্যালভানোমিটার অ্যাকচুয়ালি মাইক্রো এম্পিয়ার রিডিং দেবে, সেই মাইক্রো এম্পিয়ারের যে রিডিং, সেই রিডিংগুলো আমরা বলতে পারবো। ওকে, তাহলে তার জন্য আমরা কি করব, আমরা থিটাটা পরিমাপ করবো বেসিক্যালি, সেই অনুযায়ী সমানুপাতিক যে আইটা আসবে সেই অনুযায়ী আমরা স্কেলটা তৈরি করব। সো দিস ইজ দ্য মেন প্রিন্সিপাল অফ গ্যালভানোমিটার। এবং এই যে NBA/K, এটাকে গ্যালভানোমিটারের সেন্সিটিভিটি বলা হয়। থিটা ইকুয়াল টু আমরা SI বলতে পারি, হোয়ার S ইকুয়াল টু
where S equal to NBA upon K, এটা কি সেন্সিটিভিটি অফ গ্যালভানোমিটার, সেন্সিটিভিটি অফ গ্যালভানোমিটার, সেন্সিটিভিটি অফ গ্যালভানোমিটার। ওকে, দিস ইজ সেন্সিটিভিটি অফ গ্যালভানোমিটার। এটার উপরে ডিপেন্ড করবে, এই সেন্সিটিভিটির উপরে ডিপেন্ড করবে, কি ডিপেন্ড করবে না এইটা কতটা সুবেদি গ্যালভানোমিটারটা। গ্যালভানোমিটার যত বেশি সুবেদি মানে কি এর সেন্সিটিভিটি খুব বেশি, তার মানে কি খুব কম অ্যাঙ্গেলের জন্য, মানে খুব কম কারেন্টের জন্য এটা বেশি অ্যাঙ্গেলে রোটেট করবে। হ্যাঁ, যাতে করে খুব কম কারেন্টও খুব ভালোভাবে পরিমাপ করা যায়। যদি বেশি অ্যাঙ্গেলে রোটেট করে মোটামুটি একটা মানে নির্দিষ্ট অ্যাঙ্গেলে যদি রোটেট করে এটা পরিমাপ করতে সুবিধা হবে। আদারওয়াইজ মনে করো খুব কম কারেন্টের জন্য যদি এটা ডিফ্লেকশন না দেখায় তাহলে কিন্তু খুব মুশকিল। ওকে, আর গ্যালভানোমিটার হচ্ছে যে খুব কম কারেন্ট পরিমাপের জন্যই মানে সুইটেবল। বেশি কারেন্ট কিন্তু গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে পরিমাপ করা যায় না। মাইক্রো এম্পিয়ার বা মিলি এম্পিয়ার অর্ডারেই ম্যাক্সিমাম করা যায়, মাইক্রো এম্পিয়ারই বলা ভালো। তার জন্য কি করা হয়, গ্যালভানোমিটারকে কনস্ট্রাকশনটা একটুখানি একটা রেজিস্ট্যান্স দিয়ে এই গ্যালভানোমিটারের কনস্ট্রাকশনটাকে চেঞ্জ করে, একটু সার্কিট কনস্ট্রাকশনটাকে চেঞ্জ করে আমরা সেটাকে ভোল্টমিটার বা অ্যামমিটারে পরিণত করতে পারি। তাহলে ওই জন্য এখানে দেখবে আরও দুটো টপিকস পড়ানো হয়, একটা হচ্ছে গ্যালভানোমিটার থেকে অ্যামমিটার আর একটা হচ্ছে গ্যালভানোমিটার থেকে ভোল্টমিটার। ওকে, তাহলে চলো এগুলো আমি বলে নিই। তাহলে নেক্সট যেটা সেটা হচ্ছে গ্যালভানোমিটার টু অ্যামমিটার। ওকে, গ্যালভানোমিটার টু অ্যামমিটার। ওকে, দেখো গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে আমরা কি বললাম, একটা নির্দিষ্ট কারেন্টে যেতে পারবে, তার চাইতে বেশি কারেন্ট যেতে পারবে না। তাহলে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যদি মনে করো ম্যাক্সিমাম যদি বলে আইজি কারেন্ট যায় তাহলে কিন্তু গ্যালভানোমিটার ফুল ডিফ্লেকশন দেখিয়ে দেয়। তাহলে আমাকে এই যে আইজি যে প্রবাহ মাত্রাটার কথা বলা হচ্ছে এইটাকে যদি আমাকে বাড়াতে হয়, ঠিক আছে, আইজিটাকে যদি আমাকে বেশি করতে হয় বা এই রেঞ্জটাকে যদি আমাকে বাড়াতে হয় তাহলে আমি মনে করি এখানে আই কারেন্ট আসছে, হুইচ আই ইজ গ্রেটার দেন আইজি, সাপোজ আমি বললাম আই কত না আইজির থেকে বেশি, তাহলে বাকি কারেন্টটাকে পাস করার জন্য আমাকে একটা শান্ট এখানে যুক্ত করতে হয়। এটা যদি এস বলি আমরা তাহলে এই দিকে কত যাবে দেখো, বাকি কারেন্ট আই মাইনাস আইজি কারেন্ট যাবে। ওকে, তাহলে দেখো এখান থেকে এস আমরা কি করে নির্ণয় করবো, এই দুটো পয়েন্টের যা ভোল্টেজ ডিফারেন্স এই দুটো পয়েন্টের তাই ভোল্টেজ ডিফারেন্স হবে। তাহলে আইজি ইন্টু জি, এইভাবে মনে রাখবে, দেখো আইজি ইন্টু জি ইকুয়াল টু আই মাইনাস আইজি ইন্টু এস। এইখান থেকে আমরা এস নির্ণয় করতে পারবো, ডাইরেক্ট এস এর ফর্মুলা মুখস্থ রাখলে ভুলে যেতে পারো, ডিভাইড বাই আই মাইনাস আইজি। সো দিস ইজ দ্য formula by which we can find out shunt. ওকে, সিমিলারলি দেখো গ্যালভানোমিটার থেকে যদি আমরা ভোল্টমিটার নির্ণয় করতে চাই তাহলে কি করব, আমরা একটা সিরিজে হাই রেজিস্ট্যান্স যুক্ত করব। এটা যেমন আমরা কি করলাম প্যারালালে লো রেজিস্ট্যান্স যুক্ত করেছি। ওকে, যাতে করে ম্যাক্সিমাম কারেন্ট এটা দিয়ে পাস করে যায়, তাহলে কি হবে কম ডিফ্লেকশনেও কিন্তু আমাকে অনেক বেশি কারেন্ট পরিমাপ করতে সাহায্য করবে এটা, ঠিক আছে। তাহলে তখন সেটা অ্যামমিটার বলবো। নেক্সট দেখো আমরা যেটা বলবো সেটা হচ্ছে গ্যালভানোমিটার থেকে ভোল্টমিটার। কি বলবো, গ্যালভানোমিটার টু ভোল্টমিটার, ওকে। তো দেখো সেক্ষেত্রে কি হবে, গ্যালভানোমিটার টু যদি আমরা ভোল্টমিটার করি তাহলে সাপোজ মনে করো সিম্পল যদি একটা গ্যালভানোমিটার থাকে, হ্যাঁ সিম্পল যদি একটা গ্যালভানোমিটার থাকে তার মধ্যে কারেন্ট কত যাবে, আইজি যাবে, ভেবে দেখো আইজি কারেন্ট যাবে ম্যাক্সিমাম। তাহলে এ মনে করো যদি আমরা একটা ভোল্টমিটার লাগি, এখানে যে ভোল্টেজটা পরিমাপ করবে এই ভোল্টেজটা পরিমাপ করবে, তাহলে সেই ভোল্টেজটা ভি ইকুয়াল টু কত হবে বলো, আইজি ইন্টু জি হবে। এখানে যদি একটা ভোল্টমিটার আমরা লাগিয়ে দিই, মানে বলতে চাইছি আমি এখানে যদি একটা আমরা ভোল্টমিটার লাগিয়ে দিই তাহলে সেই ভোল্টমিটারে যে পরিমাপটা করবে, মানে যে ভোল্টেজটা পরিমাপ করে ভোল্টমিটারই তো তৈরি করতে চাইছি, এখানে ভোল্টমিটার এইভাবে লাগিয়ে দিই বলাটা ভুল ঠিক নয়। তাহলে এখানে যে ভোল্টেজটা হবে দেখো এর মধ্যে যে ভোল্টেজ ড্রপটা হবে সেটা হচ্ছে ভি ইকুয়াল টু আইজি ইন্টু জি, এটাই ম্যাক্সিমাম। তো এই ভোল্টেজটা যদি আমরা বাড়াতে চাই আমরা কি করবো দেখো, এই জি এর সঙ্গে একটা আমরা হাই রেজিস্ট্যান্স সিরিজে যুক্ত করে দিই আর এইচ বলে, ঠিক আছে। তাহলে দেখো তখন এই যে ভোল্টেজের রেঞ্জটা সেটা আরও বেশি হয়ে যাবে। দেখো তখন এই সার্কিটের আমরা যদি ভোল্টেজ বলি কত হবে বলো, সিম্পল বলো, এটা যদি আইজি কারেন্টই হয় তার জন্য ভি সমান কত হবে বলো, ভি সমান কত হবে, আইজি ইন্টু জি প্লাস আর এইচ বলুন, আইজি ইন্টু জি প্লাস আর এইচ, আইজি ইন্টু জি প্লাস আর এইচ। তখন কিন্তু দেখো ভোল্টেজের যে রেঞ্জটা সেটা বেড়ে গেল। তো এইটা যদি আমরা সিম্পল ভিজি বলি তাহলে এখানে কিন্তু সেটা ভোল্টমিটারের ক্ষেত্রে ভি হয়ে গেলো। এখান থেকে আমরা নির্ণয় করতে বলি কত হাই রেজিস্ট্যান্স আমাকে যুক্ত করতে হবে, তাহলে আর এইচ সমান হয়ে যাবে দেখো ভি বাই আইজি মাইনাস জি।
তো এখান থেকে আমরা বুঝতে পারবো যে কত মানের হাই রেজিস্ট্যান্স ঠিক আমাদেরকে যুক্ত করতে হবে। ক্লিয়ার? তো এইভাবে তোমরা কিন্তু এই পুরো চ্যাপ্টারটা আমি 1 ঘন্টার মধ্যে মোটামুটি একটা ডিসকাশন করে দিলাম। ওকে, বাকি তোমরা কোশ্চেন ব্যাংক থেকে আরও কোশ্চেন প্র্যাকটিস করতে পারো চাইলে। ঠিক আছে, আমার টার্গেট ছিল 1 ঘন্টার মধ্যে পুরোটা বিষয়, শেষের দিকের পোর্শনগুলোর সেরকম কিছু আমি কোশ্চেন করাতে পারলাম না, বাট আমি বিষয়গুলোকে তোমাদেরকে এমনভাবে বললাম যাতে তোমার মনে রাখতে সুবিধা হবে। ফর্মুলা যদি সব মনে রাখতে পারো এবং বেসিক কনসেপ্টগুলো যদি ক্লিয়ার থাকে, তাহলে পরীক্ষাতে একদম সুন্দরভাবে করতে পারবে। যে নিউমারিক্যাল টাইপ কোশ্চেন থাকবে বা থিওরিটিক্যাল কোশ্চেন থাকবে, সেগুলো করতে পারবে। ওকে, চলো, থ্যাংক ইউ।